রাত 10টা বেজে গেছে। আমি বিছানায় শুয়ে ফোনে ভিডিও দেখছি। ছেলে তার রুম থেকে এসে আমার রুমে ঢুকল। বলল, মা ঘুমাওনি? আমি বললাম, একটু পরে ঘুমাব। সে বিছানায় আমার পাশে এসে বসল। বলল, মা আমি একটা কথা বলবো। আমি ফোন রেখে তার দিকে তাকালাম। বললাম, বল। সে আমার হাত ধরে বলল, মা আমি তোমাকে নিয়ে কোথাও যেতে চাই। আমি বললাম, কোথায়? সে বলল, দার্জিলিং। আমি হাসলাম। বললাম, আচ্ছা, পরের মাসে যাব। সে বলল, না মা, আমি বলছি হানিমুনে। আমি চমকে উঠলাম। বললাম, কি বললি? সে আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি আমাকে বিয়ে কর। আমরা দার্জিলিং হানিমুনে যাব। আমি তার হাত ছাড়িয়ে দিলাম। বললাম, পাগল হয়ে গেছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমরা স্বামী স্ত্রীর মতো ঘুরে বেড়াব। রাতে একসাথে ঘুমাব। আমি উঠে দাঁড়াতে গেলাম। সে আমার হাত ধরে টানল। বলল, মা আমি সিরিয়াস। তুমি আমাকে বিয়ে করো। রাতের নীরবতায় তার কথাগুলো ঘরের চার দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী সেন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সুমিত্র সেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, ঋতিক আর অনুষ্কা। ঋতিক 20 বছর বয়সী, কলেজে পড়ে। অনুষ্কা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলবে। কিন্তু ঋতিক যা বলল তা আমার মাথায় ঢুকছিল না। আমি ভাবছিলাম, এ কি সত্যি আমার ঋতিক বলছে? নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আমি তার মুখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের উন্মাদনা। যেন সে সত্যি এই কথাগুলো মনে করে বলছে। ঋতিক, তুমি কি বলছো? তুমি বুঝতে পারছ? আমি তার কাঁধ ধরে ঝাঁকালাম। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এরকম কথা বলা ঠিক না। কিন্তু ঋতিক আমার হাত সরিয়ে দিয়ে বলল, মা তুমি আমার কথা বুঝছ না। আমি শুধু তোমার ছেলে হয়ে থাকতে চাই না। আমি চাই তুমি আমার সবকিছু হও। আমি তোমার সাথে স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে চাই। আমি তার কথা শুনে আরও বেশি চমকে গেলাম। কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ল, গত কয়েকদিন ধরে ঋতিক কেমন অদ্ভুত আচরণ করছিল। সে আমার সাথে অনেক বেশি সময় কাটাতে চাইছিল। আমার রান্না করার সময় রান্নাঘরে এসে দাঁড়াত। আমি কাপড় পরিবর্তন করার সময় ঘরের দরজার কাছে এসে দাঁড়াত। তখন আমি ভেবেছিলাম, হয়তো সে আমার প্রতি একটু বেশি যত্নশীল হয়ে উঠেছে। কিন্তু আজ তার কথা শুনে আমার মনে হচ্ছিল, বিশ্বাসটা অন্যরকম। ঋতিক, তুমি হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছ। আমি বললাম, আমাদের কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত। ঋতিক হঠাৎ রেগে গেল। না মা, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি সম্পূর্ণ স্বাভাবিক। আমি শুধু তোমাকে ভালোবাসি। এবং আমি চাই তুমি আমাকে গ্রহণ করো। আমি উঠে দাঁড়িয়ে ঘর থেকে বের হতে গেলাম। কিন্তু ঋতিক আমার পথ আটকে দাঁড়াল। মা তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমার কথার জবাব দাও। ঋতিক, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার বাবাকে ডাকছি। আমি চিৎকার করে সুমিত্রকে ডাকলাম। কিন্তু ঋতিক আমার মুখ চেপে ধরল। মা তুমি বাবাকে ডাকতে পারো না। এটা আমাদের দুজনের ব্যাপার। আমি ভয় পেয়ে গেলাম। ঋতিক আমার নিজের ছেলে হলেও এই মুহূর্তে তার আচরণ আমাকে ভয় দিচ্ছিল। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, ঋতিক তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার মা। তুমি এরকম আচরণ করতে পারো না। কিন্তু ঋতিক আমাকে জড়িয়ে ধরল। মা আমি তোমাকে ছাড়তে পারব না। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার হও। আমি তার আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম। কিন্তু ঋতিক আমাকে শক্ত করে ধরে রাখল। আমি চিৎকার করে বললাম, ঋতিক তুমি আমাকে ছেড়ে দাও। এটা ভুল। হঠাৎ করে সুমিত্র ঘরে ঢুকল। সে আমাদের এই অবস্থা দেখে চমকে গেল। কি হচ্ছে এখানে? সে বলল। ঋতিক আমাকে ছেড়ে দিয়ে বাবার দিকে তাকাল। বাবা আমি মাকে বিয়ে করতে চাই। সুমিত্রের মুখ দিয়ে কোনো কথা বের হল না। সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ঋতিক তুমি কি বলছ? বাবা আমি সিরিয়াস। আমি মাকে ভালোবাসি। আমি তার সাথে বিবাহিত জীবন কাটাতে চাই। সুমিত্র আমার দিকে তাকাল।
আমি কান্নায় ভেঙে পড়লাম। সুমিত্র, আমি কিছু বুঝতে পারছি না। ঋতিক হঠাৎ এরকম আচরণ করছে কেন? সুমিত্র ঋতিকের কাছে গিয়ে তার কাঁধ ধরল। ঋতিক, তুমি কি ভেবেছ তুমি কি বলছ? নন্দিনী তোমার মা। তুমি এরকম কথা বলতে পারো না। ঋতিক বাবার হাত সরিয়ে দিয়ে বলল, বাবা, আমি জানি মা আমার মা। কিন্তু আমি তাকে আরও বেশি কিছু হিসেবে দেখতে চাই। সুমিত্র রেগে গেল। ঋতিক, তুমি পাগল হয়ে গেছ। এরকম কথা বলা মানে তুমি কি বুঝতে পারছ? বাবা, আমি পাগল হইনি। আমি শুধু আমার মনের কথা বলছি। সুমিত্র আমার দিকে তাকিয়ে বলল, নন্দিনী, আমি মনে করি ঋতিকের মানসিক চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ সুমিত্র, আমিও তাই ভাবছি। আমি কান্নার মধ্যে বললাম। কিন্তু ঋতিক চিৎকার করে বলল, আমার কোনো চিকিৎসার দরকার নেই। আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি শুধু মাকে ভালোবাসি। হঠাৎ করে অনুষ্কা ঘরে ঢুকল। সে আমাদের কান্নাকাটি শুনে এসেছিল। মা, কি হয়েছে? কেন তুমি কাঁদছ? আমি অনুষ্কাকে দেখে আরও বেশি কেঁদে ফেললাম। অনুষ্কা, তুমি তোমার ঘরে যাও। এখানে কিছু হয়নি। কিন্তু অনুষ্কা আমার কাছে এসে বলল, মা, দাদা কি তোমাকে কিছু বলেছে? ঋতিক অনুষ্কার দিকে তাকিয়ে বলল, অনুষ্কা, তুমি এখানে আসো না। এটা বড়দের ব্যাপার। অনুষ্কা ভয় পেয়ে গেল। সে আমার পিছনে লুকিয়ে গেল। মা, দাদা কেন এরকম কথা বলছে? আমি অনুষ্কাকে জড়িয়ে ধরলাম। অনুষ্কা, তুমি ভয় পেজো না। সবকিছু ঠিক হয়ে যাবে। সুমিত্র ঋতিকের কাছে গিয়ে বলল, ঋতিক, তুমি তোমার বোনকে ভয় দিচ্ছ। এরকম আচরণ বন্ধ করো। বাবা, আমি অনুষ্কাকে ভয় দিচ্ছি না। আমি শুধু বলছি যে এটা তার বোঝার মতো বিষয় না। সুমিত্র দৃঢ় কণ্ঠে বলল, ঋতিক, তুমি এখনই তোমার ঘরে যাও। আমরা কাল সকালে ডাক্তারের কাছে যাব। না বাবা, আমি ডাক্তারের কাছে যাব না। আমার কিছু হয়নি। সুমিত্র ঋতিকের হাত ধরে টানল। ঋতিক, তুমি তোমার ঘরে যাও। আমি বলছি। কিন্তু ঋতিক আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার প্রস্তাবের কথা ভেবে দেখো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে ঋতিক ঘর থেকে বের হয়ে গেল। আমি সুমিত্রের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকলাম। সুমিত্র, আমি কিছু বুঝতে পারছি না। ঋতিক হঠাৎ এরকম হয়ে গেল কেন? আমি কান্নার মধ্যে জিজ্ঞেস করলাম। সুমিত্র আমার মাথায় হাত বুলিয়ে বলল, নন্দিনী, হয়তো ঋতিকের কোনো মানসিক সমস্যা হয়েছে। আমরা কাল একজন মনোবিদের কাছে নিয়ে যাব। অনুষ্কা আমাদের দেখে কাঁদতে শুরু করল। মা, দাদার কি হয়েছে? সে কেন এরকম কথা বলছে? আমি অনুষ্কাকে শান্ত করার চেষ্টা করলাম। অনুষ্কা, তোমার দাদার কিছু সমস্যা হয়েছে। কিন্তু আমরা সেটা ঠিক করে দেব। মা, দাদা কি আর আমাদের সাথে থাকবে? সুমিত্র অনুষ্কাকে কোলে তুলে নিল। অনুষ্কা, তোমার দাদা আমাদের পরিবারের সদস্য। সে আমাদের সাথেই থাকবে। কিন্তু তার চিকিৎসা করাতে হবে। এই রাতটা আমাদের জন্য খুব কষ্টের ছিল। আমি ঘুমাতে পারলাম না। বারবার ঋতিকের কথাগুলো আমার মনে আসছিল। আমি ভাবছিলাম, কি করে আমার নিজের ছেলে আমাকে এমন প্রস্তাব দিতে পারে। পরের দিন সকালে আমরা ঋতিককে একজন মনোবিদের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ঋতিকের সাথে প্রায় 2 ঘন্টা কথা বললেন। তারপর তিনি আমাদের ডেকে বললেন, ঋতিকের কিছু মানসিক সমস্যা হয়েছে। এটা হরমোনাল পরিবর্তনের কারণে হতে পারে। অথবা কোনো স্ট্রেসের কারণে। ডাক্তার সাহেব, এর চিকিৎসা আছে তো? সুমিত্র জিজ্ঞেস করল। হ্যাঁ, অবশ্যই আছে। আমি কিছু ওষুধ দিচ্ছি। এবং সাপ্তাহিক কাউন্সেলিং করতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ডাক্তার সাহেব, কতদিনে ভালো হবে? এটা নির্ভর করে ঋতিক কতটা সহযোগিতা করে। সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে উন্নতি হয়। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঋতিকের চিকিৎসা শুরু করলাম। প্রথম কয়েক সপ্তাহ খুব কষ্টের ছিল। ঋতিক ওষুধ খেতে চাইত না। সে বারবার আমার কাছে আসত এবং তার আগের কথাই বলত। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন দেখা গেল। ঋতিকের আচরণ স্বাভাবিক হতে শুরু করল। সে আর আমার কাছে এসে অদ্ভুত কথা বলত না। একদিন ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি কি বলেছিলাম তা আমার মনে নেই। কিন্তু ডাক্তার বলেছেন যে আমি ভুল কিছু বলেছিলাম। আমি ঋতিকের মাথায় হাত বুলিয়ে বললাম, ঋতিক, তুমি আমার ছেলে। তুমি যতই ভুল করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। ঋতিক আমাকে জড়িয়ে ধরল। কিন্তু এবার তার আলিঙ্গনে কোনো অদ্ভুততা ছিল না। এটা ছিল একটা ছেলের তার মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ।
মা, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু এবার এটা ছিল খুশির কান্না। আমার ঋতিক ফিরে এসেছিল। ৩ মাস পর ডাক্তার বললেন যে ঋতিক সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তিনি বললেন এটা ছিল একটা সাময়িক মানসিক সমস্যা। কিন্তু এখন সব ঠিক। আমরা সবাই খুব খুশি হলাম। ঋতিক আবার আগের মতো হয়ে গেল। সে তার পড়াশোনায় মনোযোগ দিল। বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগল। আমার সাথে তার আচরণ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এই ঘটনা আমার মনে একটা গভীর প্রভাব ফেলল। আমি বুঝলাম যে পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা হলে পুরো পরিবার প্রভাবিত হয়। কিন্তু ধৈর্য এবং ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব। আজ ঋতিক কলেজ পাস করে একটা ভালো চাকরি পেয়েছে। সে একটা মেয়ের সাথে প্রেমে পড়েছে। আমি খুব খুশি যে সে একটা স্বাভাবিক জীবন যাপন করছে। মাঝে মাঝে আমার মনে পড়ে সেই রাতের কথা। কিন্তু আমি সেটা ভুলে যাওয়ার চেষ্টা করি। কারণ এখনকার ঋতিক সেই ঋতিক না। এখনকার ঋতিক আমার প্রিয় ছেলে যে আমাকে মা হিসেবে সম্মান করে এবং ভালোবাসে। অনুষ্কাও বড় হয়ে গেছে। সে এখন হাই স্কুলে পড়ে। সে একটা চালাক এবং বুদ্ধিমতী মেয়ে। আমি আশা করি যে আমাদের পরিবারে আর কখনো এরকম সমস্যা হবে না। সুমিত্রও এই ঘটনার পর আমাদের প্রতি আরও বেশি যত্নবান হয়ে উঠেছে। সে বুঝেছে যে পরিবারের সবার মানসিক স্বাস্থ্য কতটা জরুরি। আমি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের পরিবার সবসময় সুখে থাকে। আর যেন ঋতিক সবসময় সুস্থ থাকে। এই গল্পটি আমি কখনো কারো কাছে বলিনি। কিন্তু আজ মনে হলো যে এটা বলা উচিত। কারণ হয়তো কোনো পরিবার এরকম সমস্যায় পড়লে আমার অভিজ্ঞতা তাদের কাজে লাগতে পারে। মানসিক সমস্যা কোনো লজ্জার বিষয় না। এটা যে কোনো বয়সে যে কারো হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল যে সময়মতো চিকিৎসা করানো এবং পরিবারের সবার সহযোগিতা করা। ঋতিকের এই অভিজ্ঞতার পর আমি অনেক বই পড়েছি মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি জানতে পেরেছি যে এরকম সমস্যা অনেকের হয়। কিন্তু সঠিক চিকিৎসায় এটা ভালো হয়ে যায়। এখন আমি অন্যদের সাহায্য করার চেষ্টা করি যাদের পরিবারে এরকম সমস্যা হয়। আমি তাদের বলি যে হতাশ না হতে, ধৈর্য রাখতে এবং বিশেষজ্ঞের সাহায্য নিতে। আমার মনে হয় যে এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলেছে। আমরা এখন একে অপরের প্রতি আরও বেশি যত্নশীল। আর আমরা জানি যে যে কোনো সমস্যার সমাধান আছে যদি আমরা একসাথে থাকি। কিন্তু কয়েক মাস পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল যেটা আমাদের সবার জীবনে একটা বিরাট পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু দুপুরবেলা যখন আমি অনুষ্কার জন্য খাবার পরিবেশন করছিলাম তখন আবার সেই আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা আরও স্পষ্ট ছিল। কেউ যেন আমার নাম ধরে ডাকছিল, নন্দিনী, নন্দিনী। আমি চারদিকে তাকালাম। সুমিত্র অফিসে গেছে, ঋতিক কলেজে, অনুষ্কা স্কুলে, বাড়িতে শুধু আমি একা। তাহলে কে আমাকে ডাকছে? আমি ভয় পেয়ে গেলাম। আমি দরজা জানালা বন্ধ করে দিলাম। কিন্তু তারপরেও সেই আওয়াজ আসতে থাকল। সন্ধ্যায় সবাই বাড়ি ফিরে এল। আমি সুমিত্রকে এই ব্যাপারটা বললাম। সে বলল, নন্দিনী, হয়তো তুমি কিছু ভেবেছ। অথবা ঋতিকের অসুখের কারণে তুমি মানসিক চাপে আছো। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। এবং এর পরের দিনও। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। তৃতীয় দিনে যখন আমি সেই আওয়াজ শুনলাম তখন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে তুমি? তুমি কি চাও? হঠাৎ করে একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। নন্দিনী, আমি তোমার দাদিমা। তোমার নানিমা। আমি চমকে উঠলাম। আমার নানিমা তো ২০ বছর আগে মারা গেছেন। তাহলে তিনি আমার সাথে কথা বলছেন কিভাবে? নানিমা, আপনি তো মারা গেছেন। আপনি কিভাবে আমার সাথে কথা বলছেন? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। হ্যাঁ নন্দিনী, আমি মারা গেছি। কিন্তু আমি তোমার পাশেই আছি। আমি তোমাদের সবার উপর নজর রাখি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু নানিমার কণ্ঠস্বর খুব মায়াময় ছিল। ঠিক যেমনটা আমি ছোটবেলায় শুনতাম। নানিমা, আপনি কেন আমার সাথে কথা বলছেন? আমি জিজ্ঞেস করলাম। নন্দিনী, আমি তোমাকে একটা বিপদের কথা বলতে এসেছি। তোমার পরিবারে একটা বড় বিপদ আসতে যাচ্ছে। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল।
কি ধরনের বিপদ নানিমা? নন্দিনী, তোমার বাড়ির নিচে একটা পুরনো কবরস্থান আছে। এই বাড়িটা সেই কবরস্থানের উপরে তৈরি করা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। কবরস্থান? কিন্তু আমরা তো এই বাড়ি কিনেছি। কেউ আমাদের এই কথা বলেনি। হ্যাঁ নন্দিনী, যারা এই বাড়ি বিক্রি করেছে তারা এই কথা লুকিয়ে রেখেছে। কিন্তু যেসব আত্মা এখানে শায়িত আছে তারা অশান্ত হয়ে উঠেছে। আমি কাঁপতে শুরু করলাম। নানিমা, তাহলে আমাদের কি করতে হবে? নন্দিনী, তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নইলে তোমাদের পরিবারের উপর বড় বিপদ নেমে আসবে। কিন্তু নানিমা, আমরা তো এই বাড়িতে অনেক টাকা খরচ করেছি। এখন কিভাবে চলে যাব? নন্দিনী, টাকার চেয়ে জীবন বড়। তুমি সুমিত্রকে এই কথা বলো। এই কথা বলার পর নানিমার আওয়াজ আর শুনতে পেলাম না। আমি বুঝতে পারলাম যে তিনি চলে গেছেন। সন্ধ্যায় সুমিত্র বাড়ি ফিরে এলে আমি তাকে সবকিছু বললাম। সে প্রথমে আমার কথা বিশ্বাস করল না। নন্দিনী, তুমি হ্যালুসিনেশন দেখছ। এরকম কিছু হয় না। কিন্তু রাতে যখন আমরা ঘুমাতে গেলাম তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। ঘরের দরজা জানালা নিজে নিজে খুলে যাচ্ছিল। অদ্ভুত আওয়াজ আসছিল। সুমিত্র ভয় পেয়ে গেল। নন্দিনী, এখানে সত্যিই কিছু অস্বাভাবিক ঘটছে। পরের দিন আমরা একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি আমাদের বাড়ির কথা শুনে বললেন, হ্যাঁ, আমি এই এলাকার ইতিহাস জানি। এখানে একসময় একটা বড় কবরস্থান ছিল। পরে সেটা ভরাট করে বাড়িঘর তৈরি করা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের কি করতে হবে? তান্ত্রিক বললেন, আপনাদের একটা পূজা করাতে হবে। এবং সেই আত্মাদের শান্তি দিতে হবে। তবেই আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা তান্ত্রিকের কথা মতো একটা বড় পূজার আয়োজন করলাম। তিনি বললেন যে এই পূজার মাধ্যমে সেই অশান্ত আত্মারা শান্তি পাবে। পূজার দিন অনেক অদ্ভুত ঘটনা ঘটল। তান্ত্রিক বললেন যে অনেক আত্মা এসেছে পূজায় অংশগ্রহণ করতে। তিনি তাদের সাথে কথা বললেন এবং তাদের শান্তি দিলেন। পূজার পর থেকে বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। নানিমার আওয়াজও আর শুনতে পাইনি। কয়েক সপ্তাহ পর আমি আবার নানিমার আওয়াজ শুনতে পেলাম। কিন্তু এবার তিনি খুব খুশি লাগছিলেন। নন্দিনী, তুমি খুব ভালো কাজ করেছ। সেই আত্মারা এখন শান্তিতে আছে। তোমাদের আর কোনো বিপদ নেই। নানিমা, আপনি কি এখনও আমাদের সাথে থাকবেন? আমি জিজ্ঞেস করলাম। না নন্দিনী, আমার কাজ শেষ। আমি এখন চলে যাব। কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমাদের উপর নজর রাখব। যে কোনো বিপদে আমি তোমাদের সাহায্য করব। এই কথা বলে নানিমা চলে গেলেন। আমি আর কখনো তার আওয়াজ শুনিনি। এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক শান্তি নেমে এসেছে। ঋতিক সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। অনুষ্কা খুব ভালো ছাত্রী হয়ে উঠেছে। সুমিত্রের ব্যবসাও ভালো চলছে। আমি বুঝেছি যে আমাদের চারপাশে অনেক রহস্য আছে যেগুলো আমরা দেখতে পাই না। কিন্তু সেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে। নানিমার কথা মনে হলে আমার চোখে জল আসে। তিনি মৃত্যুর পরেও আমাদের রক্ষা করেছেন। আমি প্রতিদিন তার জন্য প্রার্থনা করি। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার মনে হচ্ছে যে সবকিছুই ভগবানের ইচ্ছা। ঋতিকের অসুখ, আমাদের বাড়ির রহস্য, নানিমার আবির্ভাব, সবকিছুরই একটা কারণ ছিল। আমি বিশ্বাস করি যে যারা আমাদের ভালোবাসে তারা মৃত্যুর পরেও আমাদের পাশে থাকে। তারা আমাদের রক্ষা করে, আমাদের সাহায্য করে। এই অভিজ্ঞতা আমার জীবন দর্শন পাল্টে দিয়েছে। আমি এখন বিশ্বাস করি যে এই জগতে শুধু আমরাই নেই। আছে আরও অনেক কিছু যা আমরা দেখতে পাই না। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ যারা আমাদের ভালোবাসে তারা আমাদের কখনো ক্ষতি করবে না। তারা আমাদের সাহায্য করবে, আমাদের রক্ষা করবে। আমার পরামর্শ হল, যদি কখনো আপনাদের জীবনে এরকম কোনো অভিজ্ঞতা হয় তাহলে ভয় পাবেন না। বরং বুঝতে চেষ্টা করবেন যে কি বলা হচ্ছে। হয়তো সেটা আপনাদের কোনো কাজে লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, পরিবারের সাথে সবসময় সত্য কথা বলবেন। লুকোচুরি করবেন না। কারণ একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আমাদের পরিবার এখন খুব খুশিতে আছে। আমরা জানি যে আমাদের উপর নানিমার আশীর্বাদ আছে। এবং আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতেও আমরা সুখে শান্তিতে থাকব। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। ঢাকার পুরান শহরের একটি ছোট গলিতে বাস করত হাফেজ আব্দুর রহমান। তিনি একজন গরিব মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল সোনার চেয়েও মূল্যবান। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে তিনি উঠে পড়তেন এবং মসজিদে যেতেন।
তার ছোট্ট দোকানটি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। আব্দুর রহমানের একটি সন্তান ছিল, নূর নামের এক কন্যা। নূর মাত্র ৫ বছর বয়সী, কিন্তু তার জ্ঞান এবং বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। সে কুরআন শরীফ হিফজ করেছিল এবং ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান রাখত। গ্রামের মানুষেরা তাকে নূর নামে ডাকত কারণ তার চরিত্র ছিল আলোর মতো পবিত্র এবং উজ্জ্বল। একদিন সকালে আব্দুর রহমান তার দোকানে বসেছিলেন। হঠাৎ করে একজন বয়স্ক লোক এসে হাজির হলেন। তার পোশাক ছিল সাদা, চেহারায় ছিল নূরের আভা। তিনি বললেন, আসসালামু আলাইকুম ভাই। আমি দূর থেকে এসেছি। শুনেছি এই এলাকায় একটি মেয়ে আছে যার নাম নূর, যে খুবই জ্ঞানী এবং ধার্মিক। আব্দুর রহমান বিনয়ের সাথে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, নূর আমার মেয়ে। কিন্তু আপনি কে? কেন তার খোঁজ নিচ্ছেন? বয়স্ক ব্যক্তি মৃদু হেসে বললেন, আমার নাম ইব্রাহিম। আমি একজন পীর সাহেব। আমি সারা দেশ ঘুরে বেড়াই এবং জ্ঞানী ও ধার্মিক মানুষদের সাথে সাক্ষাৎ করি। আমি শুনেছি আপনার মেয়ে নূর অসাধারণ জ্ঞানের অধিকারী। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার শুরু। পীর ইব্রাহিম সাহেব নূরের সাথে দেখা করতে চাইলেন। আব্দুর রহমান তার মেয়েকে ডাকলেন। নূর এসে সালাম দিল এবং পীর সাহেবের পায়ে হাত দিয়ে সম্মান প্রদর্শন করল। পীর সাহেব নূরকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তার চেহারায় ছিল নম্রতা এবং বিনয়, চোখে ছিল জ্ঞানের আলো। তিনি বললেন, মা নূর, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি কি উত্তর দিতে পারবে? নূর বিনীতভাবে বলল, জি পীর সাহেব, আল্লাহ তায়ালা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী চেষ্টা করব। পীর সাহেব প্রথম প্রশ্ন করলেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? নূর চিন্তা করে বলল, পীর সাহেব, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। পীর সাহেব সন্তুষ্ট হয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, একজন মুমিনের কি কি গুণ থাকা উচিত? নূর উত্তর দিল, একজন মুমিনের মধ্যে থাকা উচিত সবর, ধৈর্য, শকর, কৃতজ্ঞতা, তাকওয়া, আল্লাহভীতি, রহমত, দয়া এবং ন্যায়বিচার। কুরআন শরীফে আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। পীর সাহেব আরও কয়েকটি কঠিন প্রশ্ন করলেন এবং নূর সবগুলোর সুন্দর উত্তর দিল। তিনি বুঝতে পারলেন যে এই মেয়েটি সত্যিই অসাধারণ জ্ঞানের অধিকারী। তৃতীয় অধ্যায়, বিশেষ দায়িত্ব। পরদিন সকালে পীর ইব্রাহিম সাহেব আবার এসে হাজির হলেন। তিনি আব্দুর রহমানকে বললেন, ভাই, আমার একটি বিশেষ অনুরোধ আছে। আমি নূরকে একটি গুরুত্বপূর্ণ কাজে নিয়ে যেতে চাই। আব্দুর রহমান চিন্তিত হয়ে বললেন, পীর সাহেব, কি ধরনের কাজ? নূর তো এখনও ছোটও। পীর সাহেব বিস্তারিত বললেন, দেখুন ভাই, এই দেশের উত্তরাঞ্চলে একটি গ্রাম আছে, শান্তিগ্রাম। সেই গ্রামের মানুষেরা ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করে। তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে এবং সঠিক ইসলামিক শিক্ষা থেকে দূরে রয়েছে। আমি চাই নূর সেখানে গিয়ে মানুষদের সঠিক ইসলামিক শিক্ষা দেয়া। তার জ্ঞান এবং চরিত্রের মাধ্যমে সে মানুষদের হৃদয় স্পর্শ করতে পারবে। আব্দুর রহমান দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তার মেয়েকে দূরে পাঠাতে মন চাচ্ছিল না, অন্যদিকে এটি একটি মহৎ কাজ। তিনি নূরকে ডেকে সব কথা বললেন। নূর শুনে বলল, আব্বু, আমি যেতে চাই। যদি আমার জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে পারি, তাহলে এটি আল্লাহর পথে একটি জিহাদ হবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ জ্ঞান লুকিয়ে রাখে তাকে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন। আব্দুর রহমান তার মেয়ের কথা শুনে গর্বিত হলেন। তিনি বুঝলেন যে নূর সত্যিই একটি বিশেষ আমানত। তিনি অনুমতি দিলেন। চতুর্থ অধ্যায়, শান্তিগ্রামের পথে। নূর এবং পীর ইব্রাহিম সাহেব শান্তিগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথে তারা অনেক গ্রাম পার হলেন। প্রতিটি জায়গায় নূর দেখল যে মানুষেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ দারিদ্র্যে, কেউ রোগে, কেউ পারস্পরিক বিরোধে। একটি গ্রামে তারা রাত্রিযাপন করলেন। সেখানে দেখা হল আমিনা নামের এক বিধবা মহিলার সাথে। তার ৩টি ছোট সন্তান এবং সে খুবই দরিদ্র। নূর তার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। নূর আমিনা আপাকে বলল, আপা, আপনার অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। কিন্তু জানেন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যার কথা সে কল্পনাও করতে পারে না। নূর আমিনা আপাকে বিভিন্ন দোয়া শিখিয়ে দিল এবং তাকে সাহস দিল। তার সাথে কথা বলে আমিনা আপার মনে নতুন শক্তি এসে গেল।
পরদিন সকালে নূর এবং পীর সাহেব যাত্রা অব্যাহত রাখলেন। পথে পীর সাহেব নূরকে বললেন, মা নূর, তুমি খেয়াল কর, তোমার ছোট্ট একটা কথা কেমন আমিনা আপার মনে শান্তি এনে দিয়েছে। এটাই হল ইসলামের শক্তি। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পঞ্চম অধ্যায়, শান্তিগ্রামে পৌঁছানো। 3 দিন পরে তারা শান্তিগ্রামে পৌঁছালেন। গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিন্তু গ্রামে প্রবেশ করার পর তারা দেখলেন যে মানুষের মধ্যে অনেক সমস্যা রয়েছে। গ্রামের মানুষেরা তাদের সন্দেহের দৃষ্টিতে দেখল। তারা ভাবল এরা বাইরে থেকে এসেছে, হয়তো কোনো ফায়দা লোটার জন্য। গ্রামের মোড়ল করিম মিয়া এসে তাদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা? এখানে কেন এসেছেন? পীর সাহেব বিনীতভাবে বললেন, ভাই, আমরা ইসলামিক শিক্ষা প্রচারের জন্য এসেছি। এই মেয়েটি নূর খুবই জ্ঞানী। সে আপনাদের কুরআন হাদিসের সঠিক শিক্ষা দিতে পারবে। করিম মিয়া একটু রাগান্বিত হয়ে বললেন, দেখুন, আমরা মুসলমান। আমাদের ধর্মকর্ম সম্পর্কে আমরা জানি। আমাদের কোনো বাইরের শিক্ষার দরকার নেই। নূর নম্রভাবে বলল, চাচা, আমরা আপনাদের কোনো সমালোচনা করতে আসিনি। আমরা শুধু জ্ঞান ভাগাভাগি করতে চাই। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ। আমরা চীনে গিয়ে হলেও জ্ঞান অর্জন করতে হবে। করিম মিয়া নূরের কথা শুনে কিছুটা শান্ত হলেন। তিনি বললেন, ঠিক আছে, আপনারা থাকতে পারেন। কিন্তু আমাদের মানুষেরা রাজি হবে কিনা জানি না। ষষ্ঠ অধ্যায়, প্রাথমিক বাধা। নূর এবং পীর সাহেব গ্রামের মসজিদে থাকার ব্যবস্থা করলেন। প্রথম কয়েকদিন খুবই কঠিন গেল। গ্রামের বেশিরভাগ মানুষ তাদের এড়িয়ে চলত। একদিন নূর দেখল যে গ্রামের মহিলারা একটি অসুস্থ শিশুর জন্য তাবিজ কবচ ব্যবহার করছে। নূর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কি করছেন? একজন মহিলা বলল, এই শিশুটি অসুস্থ। আমরা তার জন্য তাবিজ দিয়েছি যেন জিনভূতের উপদ্রব থেকে রক্ষা পায়। নূর বিনীতভাবে বলল, আপারা, ইসলামে তাবিজ কবচ ব্যবহার করা শিরক। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলেন, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ সেই কষ্ট দূর করতে পারে না। চলুন, আমরা এই শিশুর জন্য দোয়া করি এবং চিকিৎসকের কাছে নিয়ে যাই। মহিলারা প্রথমে রাগ করল, কিন্তু নূরের নম্র আচরণ দেখে তারা শান্ত হল। নূর তাদের কুরআনের কিছু আয়াত শিখিয়ে দিল যা অসুখের জন্য পড়া যায়। সপ্তম অধ্যায়, প্রথম সাফল্য। কয়েকদিন পরে অলৌকিক ঘটনা ঘটল। নূরের দোয়া এবং সঠিক চিকিৎসার ফলে সেই অসুস্থ শিশু সুস্থ হয়ে উঠল। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল এবং মানুষেরা নূরের প্রতি আস্থা রাখতে শুরু করল। একদিন সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী মসজিদে এসে নূরের সাথে কথা বলতে চাইল। তারা বলল, নূর আপা, আমরা আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই। নূর খুব খুশি হল। সে তাদের নিয়ে একটি হালকা চালিয়ে বসল। প্রথমে সে আল্লাহর পরিচয় নিয়ে কথা বলল। দেখুন ভাইবোনেরা, নূর বলল, আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের ভালোবাসেন মায়ের চেয়েও বেশি। তিনি আমাদের জন্য সূর্য, চাঁদ, তারা, নদী, পাহাড় সব কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের দিয়েছেন বুদ্ধি, বিবেক এবং পছন্দের ক্ষমতা। একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন? কেন দুঃখ কষ্ট দেন? নূর উত্তর দিল, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করেন আমাদের ঈমান যাচাই করার জন্য। যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি আমাদের ঈমানকেও পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করা হয়। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলের ক্ষতির মাধ্যমে। কিন্তু সবরকারীদের সুসংবাদ দাও। অষ্টম অধ্যায়, গভীর শিক্ষা। দিন দিন নূরের চারপাশে মানুষের ভিড় বাড়তে থাকল। সে প্রতিদিন মসজিদে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত। একদিন একজন যুবক এসে বলল, নূর আপা, আমার মনে একটা প্রশ্ন আছে। আমি মাঝে মাঝে খারাপ কাজের দিকে আকৃষ্ট হই। এটা কি পাপ? নূর বুঝতে পারল যে এটি একটি সূক্ষ্ম প্রশ্ন। সে বলল, দেখো ভাই, মানুষের মনে খারাপ চিন্তা আসা স্বাভাবিক। রাসূল শাহ বলেছেন, আল্লাহ আমার উম্মতের মনের খারাপ চিন্তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তারা সেই কাজ করে বা মুখে বলে। গুরুত্বপূর্ণ বিষয় হল, খারাপ চিন্তা এলে সেটা থেকে আল্লাহের কাছে আশ্রয় চাওয়া এবং ভালো কাজে মনোযোগ দেওয়া। যুবকটি আরও জিজ্ঞেস করল, তাহলে আমি কিভাবে নিজেকে পাপ থেকে রক্ষা করব? নূর বলল, প্রথমত নিয়মিত নামাজ পড়। নামাজ পাপ থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, ভালো সঙ্গী নির্বাচন কর। রাসূল শাহ
বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। তৃতীয়ত, সর্বদা আল্লাহকে স্মরণ কর। চতুর্থত, কুরআন তেলাওয়াত কর এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। নবম অধ্যায়, পারিবারিক সমস্যার সমাধান। কয়েক সপ্তাহ পরে গ্রামের একটি বড় সমস্যার সমাধানের জন্য নূরের কাছে আসা হল। দুই ভাই, রশিদ এবং খালিদ, সম্পত্তি নিয়ে মারাত্মক বিরোধে জড়িয়ে পড়েছিল। তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে চলেছিল। গ্রামের লোকেরা নূরকে বলল, আপা, আপনি যদি এই দুই ভাইয়ের সমস্যার সমাধান করতে পারেন, তাহলে আমরা বুঝব যে আল্লাহ সত্যিই আপনার সাথে আছেন। নূর প্রথমে রশিদের সাথে আলাদা কথা বলল। রশিদ রাগে অগ্নিশর্মা হয়ে বলল, নূর আপা, খালিদ আমার সাথে খুবই অন্যায় করেছে। বাবার সম্পত্তিতে আমার ন্যায্য অধিকার সে দিচ্ছে না। নূর শান্তভাবে বলল, রশিদ ভাই, আপনার রাগ বুঝতে পারছি। কিন্তু জানেন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যে ব্যক্তি তার রাগ সংযত রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন, আর রাসূল বলেছেন, শক্তিশালী সে নয় যে অন্যকে কুস্তিতে হারায়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর নূর খালিদের সাথে কথা বলল। খালিদও তার নিজের যুক্তি দিল। নূর ধৈর্যের সাথে দুই পক্ষের কথা শুনল। তারপর নূর একদিন দুই ভাইকে একসাথে ডাকল। সে বলল, রশিদ ভাই, খালিদ ভাই, আপনারা দুজনেই আমার কাছে এসেছেন। এটাই প্রমাণ করে যে আপনারা সমাধান চান। কিন্তু আপনারা কি জানেন, ভাই ভাইয়ের সম্পর্ক সম্পত্তির চেয়ে অনেক বেশি মূল্যবান? নূর কুরআনের একটি আয়াত তেলাওয়াত করল, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সংশোধন করে দাও। তারপর সে বলল, আপনাদের বাবা কি চাইতেন যে তার মৃত্যুর পরে তার দুই প্রিয় সন্তান একে অপরের শত্রু হয়ে যাক? আপনাদের বাচ্চারা কি চাইবে যে তাদের চাচামামা তাদের পরিবার থেকে দূরে থাকুক? দুই ভাইয়ের চোখে পানি এসে গেল। তারা বুঝতে পারল যে সম্পত্তির লোভে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ভাইয়ের ভালোবাসা, হারাতে বসেছে। নূর তাদের ইসলামিক উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগ করার পদ্ধতি বুঝিয়ে দিল। সে বলল, ইসলামের সম্পত্তি বণ্টনের একটি স্পষ্ট নিয়ম আছে। আল্লাহ নিজেই কুরআনে এই নিয়ম দিয়েছেন। এই নিয়ম মেনে চললে কোনো বিরোধ থাকে না। দুই ভাই একে অপরের কাছে ক্ষমা চাইল এবং আলিঙ্গন করল। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল। তারা বুঝল যে নূরের মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে। দশম অধ্যায়, নারী শিক্ষার প্রসার। নূরের প্রভাবে গ্রামে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। কিন্তু একটি বিষয়ে এখনও সমস্যা ছিল, মেয়েদের শিক্ষা। গ্রামের অনেক মানুষ মনে করত যে মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। একদিন নূর গ্রামের মহিলাদের সাথে আলাদা বৈঠক করল। সেখানে এসেছিল রহিমা আপা, ফাতেমা আপা, খাদিজা আপা এবং আরও অনেকে। নূর তাদের বলল, আপারা, আমি আপনাদের একটা কথা বলতে চাই। ইসলামে নারী পুরুষের সমান মর্যাদা পেয়েছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। রাসূল বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ, এখানে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি। রহিমা আপা বলল, কিন্তু নূর, আমাদের সমাজে মেয়েরা বেশি পড়ালেখা করলে বিয়েশাদিতে সমস্যা হয়। নূর উত্তর দিল, আপা, এটি একটি ভুল ধারণা। ইসলামের ইতিহাস দেখুন। আমাদের প্রিয় নবীজির স্ত্রী হরত আয়েশা ছিলেন একজন বড় আলেম। তার কাছে থেকে হাজারো সাহাবী হাদিস শিখেছেন। হরত ফাতেমা ছিলেন অত্যন্ত জ্ঞানী। তারা কি বিয়েশাদিতে সমস্যায় পড়েছিলেন? ফাতেমা আপা জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? আমরা তো অশিক্ষিত। নূর উৎসাহের সাথে বলল, আপারা, আমি আপনাদের জন্য একটি মহিলা শিক্ষা বৃত্ত শুরু করতে চাই। আমরা একসাথে কুরআন শরীফ পড়ব, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনাদের মেয়েদেরও এই শিক্ষায় অংশ নিতে উৎসাহিত করব। মহিলারা এই প্রস্তাবে খুশি হল। তারা সিদ্ধান্ত নিল যে প্রতি বৃহস্পতিবার বিকেলে তারা নূরের কাছে বসে ইসলামিক শিক্ষা নেবে। একাদশ অধ্যায়, যুব সমাজের পরিবর্তন। গ্রামের যুবকদের মধ্যেও নূরের প্রভাব পড়তে থাকল। আগে যারা অলস্তায় দিন কাটাত, তারা এখন জ্ঞান চর্চায় আগ্রহী হয়ে উঠল। জাহিদ নামের এক যুবক নূরের কাছে এসে বলল, আপা, আমি জীবনে কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছি না। মনে হয় যেন আমার জীবনের কোনো মানে নেই। নূর তাকে বলল, জাহিদ ভাই, আপনার এই অনুভূতি অস্বাভাবিক নয়। অনেক মানুষই জীবনের অর্থ খুঁজতে সংগ্রাম করে। কিন্তু ইসলাম আমাদের বলেছে যে আমাদের জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা এবং তার পৃথিবীতে খলিফা হিসেবে দায়িত্ব পালন করা। খলিফা মানে কি? জাহিদ জিজ্ঞেস করল। নূর ব্যাখ্যা করল, খলিফা মানে প্রতিনিধি।
আল্লাহ আমাদের এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়ানো, দরিদ্রদের সাহায্য করা, জ্ঞানের প্রসার ঘটানো। জাহিদ উৎসাহিত হয়ে বলল, তাহলে আমি কি করতে পারি? নূর বলল, আপনি গ্রামের অন্যান্য যুবকদের নিয়ে একটি সেবা সংস্থা গড়তে পারেন। যেমন অসহায়দের সাহায্য করা, গ্রামের পরিচ্ছন্নতা রক্ষা করা, বৃক্ষরোপণ করা, নিরক্ষরদের লেখাপড়া শেখানো। রাসূল শাহ বলেছেন, মানুষের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে অন্যদের উপকারে আসে। এই কথা শুনে জাহিদ এবং তার বন্ধুরা একটি যুব সংগঠন গড়ে তুলল। তারা নাম রাখল খেদমতে খালক ও মানুষের সেবা। দ্বাদশ অধ্যায়, বিপত্তির মোকাবেলা। কয়েক মাস পরে গ্রামে একটি বড় বিপদ এসে হাজির হল। মুষলধারে বৃষ্টির কারণে পাশের নদীতে বন্যা হয়েছে। অনেক ঘরবাড়ি ডুবে গেছে, মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই সংকটের মুহূর্তে নূরের শেখানো শিক্ষার প্রকৃত পরীক্ষা হল। গ্রামের মানুষেরা একে অপরের পাশে দাঁড়াল। যাদের বাড়িঘর ভেসে গেছে তাদের আশ্রয় দেওয়া হল অন্যদের বাড়িতে। জাহিদের নেতৃত্বে যুব সংগঠনের ছেলেরা দিনরাত পরিশ্রম করল। তারা উদ্ধার কাজে অংশ নিল, খাবার বিতরণ করল, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করল। নূর মহিলাদের সংগঠিত করে একটি রান্নাঘর খোলা হল যেখানে সকলের জন্য খাবার রান্না হতে থাকল। তারা কুরআনের এই আয়াতটি মনে রেখে কাজ করল, যে একটি জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। এই দুর্যোগের সময়ে গ্রামবাসীরা দেখল যে ইসলামের সত্যিকারের শিক্ষা কি। তারা বুঝল যে ধর্ম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষে মানুষে ভালোবাসা এবং সহানুভূতি সৃষ্টি করে। ত্রয়োদশ অধ্যায়, আত্মিক উন্নতি। বন্যার পরে গ্রামের মানুষের মধ্যে একটি নতুন চেতনা জাগল। তারা বুঝল যে জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একদিন সন্ধ্যায় গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, আবু তালেব চাচা, নূরের কাছে এলেন। তিনি বললেন, বেটি নূর, আমার বয়স হয়েছে। মৃত্যুর কথা ভাবলে মনটা অস্থির হয়ে যায়। আমি কিভাবে আল্লাহর কাছে প্রস্তুতি নেব? নূর চাচার কথা শুনে মর্মাহত হল। সে বলল, চাচা, মৃত্যুর ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু ভয়ঙ্কর কিছু নয়। এটি পরপারে যাওয়ার একটি পথ মাত্র। নূর চাচাকে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা এর গুরুত্ব সম্পর্কে বলল। চাচা, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। নূর তাকে কবরের প্রশ্ন সম্পর্কেও বলল এবং শেখাল কিভাবে সেই প্রশ্নের উত্তর প্রস্তুত রাখতে হয়। 3টি মূল প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই প্রশ্নের উত্তর হল, আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মুহাম্মদ আমার নবী। চাচা নূরের কাছে নিয়মিত আসতে শুরু করলেন এবং আধ্যাত্মিক শিক্ষা নিতে লাগলেন। চতুর্দশ অধ্যায়, শিশুদের শিক্ষা। নূর বুঝল যে গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল শিশুরা। তাদের সঠিক শিক্ষা দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। সে গ্রামের শিশুদের জন্য একটি মক্তব, ধর্মীয় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করল। সেখানে শিশুরা কুরআন শেখার পাশাপাশি সাধারণ শিক্ষাও পেতে থাকল। ছোট্ট আব্দুল্লাহ, 8 বছর বয়স, একদিন জিজ্ঞেস করল, নূর আপা, আল্লাহকে তো দেখা যায় না। তাহলে আমি কিভাবে জানব যে তিনি আছেন? নূর হেসে বলল, আব্দুল্লাহ, তুমি বাতাস দেখতে পাও? না আপাগু। কিন্তু বাতাস যে আছে সেটা তুমি অনুভব কর, তাই না? গাছের পাতা নড়ে, তোমার চুল উড়ে। তেমনি আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্বের প্রমাণ চারপাশে ছড়িয়ে আছে। সূর্যকে উঠায়, চাঁদকে আকাশে রাখে, ফুলকে এত সুন্দর করে বানায়। আব্দুল্লাহ বলল, আল্লাহ। ঠিক। এবং আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে একটি বিশেষ অনুভূতি দিয়েছেন, যাকে বলে ঈমান। এই ঈমানের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারি। নূর শিশুদের খেলার ছলে ইসলামিক আদবকায়দা শেখাত। যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, বড়দের সম্মান করা, ছোটদের আদর করা। পঞ্চদশ অধ্যায়, অর্থনৈতিক ন্যায়বিচার। নূর লক্ষ্য করল যে গ্রামে অর্থনৈতিক বৈষম্য রয়েছে। কিছু মানুষ খুব গরিব, আবার কিছু মানুষ তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। সে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে মানুষদের শিক্ষা দিতে শুরু করল, বিশেষ করে জাকাতের গুরুত্ব সম্পর্কে। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী হাজী সাহেবের সাথে নূরের কথা হল। হাজী সাহেব বললেন, নূর আপা, আমি তো নামাজ রোজা করি। জাকাত দেওয়ার কি দরকার? নূর বলল, হাজী সাহেব, ইসলামের 5টি স্তম্ভ আছে,
কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। জাকাত ইসলামের একটি মূল ভিত্তি। এটি শুধু দান নয়, এটি গরিবের অধিকার। নূর কুরআনের আয়াত উদ্ধৃত করল, আর তাদের ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। জাকাত দেওয়ার ফায়দা কি? হাজী সাহেব জিজ্ঞেস করলেন। নূর বলল, প্রথমত, জাকাত আপনার সম্পদকে পবিত্র করে। দ্বিতীয়ত, এটি আপনার মনের কার্পণ্য দূর করে। তৃতীয়ত, এটি সমাজে ভারসাম্য আনে। চতুর্থত, আল্লাহ তায়ালা প্রতিদান হিসেবে আপনার সম্পদে বরকত দেন। হাজী সাহেব রাজি হয়ে গেলেন। তিনি নিয়মিত জাকাত দিতে শুরু করলেন। নূর আরও বল যে ইসলামে সুদ হারাম এবং এর বিকল্প হিসেবে মুদারাবা, মুশারাকা ইত্যাদি ইসলামিক ব্যাংকিং পদ্ধতি রয়েছে। ষোড়শ অধ্যায়, পরিবেশ সংরক্ষণ। নূর দেখল যে গ্রামের পরিবেশ রক্ষার ব্যাপারে মানুষের সচেতনতা কম। নদীতে ময়লা আবর্জনা ফেলা হয়, গাছ কাটা হয় নির্বিচারে। একদিন জুমার খুতবায় নূর পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলল। সে বলল, ভাই ও বোনেরা, আল্লাহ তায়ালা আমাদের এই পৃথিবীর আমানতদার বানিয়েছেন। আমাদের দায়িত্ব হল এই পৃথিবীকে রক্ষা করা। নূর রাসূল শাহ এর একটি হাদিস উল্লেখ করল, যদি কিয়ামত এসে যায় আর তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন সেটা রোপণ করে দেয়া। নূর বলল, এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলামে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তারপর থেকে গ্রামে একটি পরিবেশ সংরক্ষণ কমিটি গঠন হল। তারা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে লাগল এবং নদীর পরিচ্ছন্নতা রক্ষা করতে লাগল। সপ্তদশ অধ্যায়, আন্তর্ধর্মীয় সম্প্রীতি। শান্তিগ্রামে মুসলমানদের পাশাপাশি কিছু হিন্দু ও খ্রিস্টান পরিবার বাস করত। নূর চাইল যে সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক থাকুক। একদিন হিন্দু সম্প্রদায়ের পূজার দিনে কিছু মুসলিম যুবক গোলযোগ করার চেষ্টা করল। নূর সাথে সাথে তাদের থামাল। সে বলল, এটা কি করছ তোমরা? ইসলাম কি তোমাদের এই শিক্ষা দিয়েছে? যুবকরা বলল, কিন্তু আপা, ওরা তো কাফের। নূর গম্ভীরভাবে বলল, ইসলামে অন্য ধর্মের মানুষদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। কুরআনে আছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আরও আছে, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। নূর তাদের রাসূল শাহ এর জীবনের উদাহরণ দিল। নবীজি শাহ মদিনায় ইহুদি এবং খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি করেছিলেন। তিনি তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। এরপর থেকে গ্রামের সব ধর্মের মানুষ একসাথে শান্তিতে বাস করতে লাগল। তারা একে অপরের উৎসবে অংশগ্রহণ করত এবং সংকটের সময় পাশে দাঁড়াত। অষ্টাদশ অধ্যায়, চ্যালেঞ্জের মুখোমুখি। কয়েক মাস পরে নূর এবং তার কাজের বিরুদ্ধে কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করল। পাশের গ্রামের একজন পীর হুজুর সাহেব নূরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে শান্তিগ্রামে এসে কিছু মানুষকে বলল, দেখুন, এই মেয়েটা নাকি ইসলাম শেখায়। কিন্তু মেয়েদের দ্বারা পুরুষদের ইসলাম শেখা ঠিক নয়। কিছু গোডা মানুষ তার কথায় প্রভাবিত হল। তারা নূরের বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করল। একদিন নূর দেখল যে কিছু মানুষ তার দার্শে ধর্মীয় আলোচনায় আসা বন্ধ করে দিয়েছে। সে মনে মনে দুঃখ পেল। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে।
৫০ অধ্যায় বড় চ্যালেঞ্জ 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর ১৫ দিন সময় দিয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। ১০ দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। ১১ দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, ৫ লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও ৮ লাখ টাকা দিল। করিম মামা ২০ লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে ১০ লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় ৪৫ লাখ টাকা জোগাড় হল। বাকি ৬৫ লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক ১৪ দিনের দিন সোহেল ইনভেস্টরকে ১ করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। ১৬ অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও ১ বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় ২ করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল।
4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কু গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়।
সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে।
করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না।
কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা? রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব।
তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো।
এক সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার, ছুটির দিন।
সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান শুক্রবার। তোমার বাবা সামলাবে মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এল। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,000 দুয়েক। মোট প্রায় 14,000 টাকা।
বাঁচত মাত্র 1000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল।
সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে, সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন।
কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮ তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব